হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 7 এর অঙ্কের যে 3 নম্বর সেট আছে বা 3 নম্বর পেপার আছে বা 3 নম্বর মডেল আছে, এটা বাঁকুড়ি খ্রিস্টান কলেজিয়েট স্কুল, কাটোয়া, কাশিরাম দাস বিদ্যায়তন এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর আগের যে মডেলগুলো আছে বা এর আগের যে সেটগুলো আছে সেগুলোও সলভ করা আছে বা তার লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, সেখান থেকে তোমরা গিয়ে ভিডিও লিঙ্ক ধরে ধরে ভিডিওগুলো দেখতে পারো। তো এখানে এক দাগে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 8টি। একে আছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? তাহলে এটা ঐকিক নিয়মে করা যেতে পারে বা এক্স ধরে করা যেতে পারে বা অন্য নিয়মেও করা যেতে পারে। তো এখানে আমি ঐকিক নিয়মেই করব। সেখানে লিখব কি 0.75 অংশের দাম 1800 টাকা, এক অংশের দাম কত, আর 0.0.15 অংশের দাম কত। তো এখানে 0.75 অংশ চালের দাম সমান 1800 টাকা। এক অংশ চালের দাম 1800 বাই 0.75 টাকা, আর 0.15 অংশ চালের দাম সমান 1800 ইন্টু 0.15 বাই 0.75 টাকা। তো দশমিক তুলে লিখলে 1800 ইন্টু এখানে 15 লিখব আর নিচে 75 লিখব। দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করব নিচে, আর এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে উপরে গুণ করব। তো 100 কেটে দিলাম, 5 15 75, এখানে আছে 1800, তাহলে 5 দিয়ে ভাগ করা সহজ নিয়ম হলো এটাকে দ্বিগুণ করে দেবো, একটা শূন্য কমিয়ে দেবো। তাহলে এটাকে যদি দ্বিগুণ করে দিই তাহলে এটা হলো 36, আর একটা শূন্য কমিয়ে দিলাম, অর্থাৎ 360। তাহলে এখানে কি হলো, এখানে 360 টাকা। পরবর্তী প্রশ্ন আছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত অংশ? শতকরা কত? তাহলে এখানে 55 গ্রাম 5 কিলোগ্রামের, অর্থাৎ এই 5 কিলোগ্রামের সাপেক্ষে 55 গ্রাম কত সেটা বের করতে হবে। তো এই যেহেতু 5 কিলোগ্রামের সাপেক্ষে, তাহলে এটাকে আমরা নিচে রাখবো এবং 55 গ্রামকে উপরে রাখবো, আর 5 কিলোগ্রামটাকে আমরা প্রথমে গ্রামে পরিণত করব। 5 কিলোগ্রাম সমান, কিলো কথার অর্থ হলো 1000, তাহলে 5 কিলোগ্রাম অর্থাৎ 5000 গ্রাম, বা আমরা অন্যভাবে বলতে পারি যে কিলোগ্রাম থেকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000 গুণ করলাম কত গ্রাম, সমান 5000 গ্রাম। এখন 55 গ্রাম এই 5000 গ্রামের কত অংশ সেটা বের করতে হবে। তাহলে 55 বাই 5000, আর ওপরে গুণচিহ্ন দিয়ে 100% সমান 5 দিয়ে কাটাকুটি করলে এখানে হচ্ছে 1000, এখানে 5 11 এবং 55 11, 100 দিয়ে কাটাকুটি করলে এটা 10, আর উপরে হবে 1, তাহলে 11/10%। 10 দিয়ে 11কে ভাগ করতে হবে, 10 একে 10 সমান 1 পূর্ণ 1-এর 10%। তিনি আছে -1 এবং -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে, এর মধ্যে কটি পূর্ণ সংখ্যা আছে সেটা বলতে হবে। তো আমরা জানি -5 ছোট আর -1 বড়। তাহলে এখানে যদি আমরা এমনি এমনি গুনে গুনে বলতে পারি বা সংখ্যা রেখা দিয়ে যদি বলি তাহলে আরও সুবিধা হবে। মনে করো এখানে 0 আছে, এটা 1, এটা 2, 1 2, এটা -1, এটা -2, -3, -4, -5। তাহলে -1 থেকে -5 এর মধ্যে সংখ্যা আছে এই -2, -3 ও -4। তাহলে -1 এবং
-5, এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে, এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে 1, 2, 3, তিনটি। পূর্ণ সংখ্যাগুলো -2, -3, -4, সেটা এখানে লিখতে বলেনি, সুতরাং লিখব না। তারপরে 1-এর 4, 1-এর 4-এ আছে 35.4 ভাজিতক 0.03 গুণ 0.06। তাহলে সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কটা আছে সেটা লিখতে হবে। তো 35.4, 0.03, 0.06, তাহলে এর সরল ফলের দশমিক বিন্দুর পর কটা অঙ্ক সংখ্যা কত। তো এখানে লেখা যায় 35.4, একে গুণচিহ্ন দিলাম, তাহলে এই সংখ্যাটা উল্টে লিখতে হবে। তাহলে এটা হলো 1/0. এক কাজ করি, এটাকে আগে দশমিক তুলে নিই। তো এখানে পাবো 35.4 ইন্টু ভাজিতক 3/1-এর পিঠে দুটো শূন্য, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, আর এটা করব 6/1-এর পিঠে দুটো শূন্য, আর তাহলে সমান, আর এটা করলাম কি, এটা করলাম 354, 1-এর পিঠে একটা শূন্য, তাহলে 354/10 ইন্টু এই সংখ্যাটাকে উল্টে লিখব 100/3 ইন্টু এটা যেমন অবস্থায় আছে ঠিক ওইভাবে থাকবে। তাহলে যদি কাটাকুটি করি, এখানে 2 পাচ্ছি, আর এখানে 100 কেটে যাচ্ছে, তাহলে 354 তাকে 2 দিয়ে গুণ করতে হবে। 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 0 হাতে 1, 3 দুগুণ 6, 1 7, তো এটা হলো 708, আর নিচে 10, তাহলে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিকের পরে একটা সংখ্যা থাকবে, কারণ 1-এর পিঠে একটা শূন্য আছে। তাহলে অতএব এখানে ছিল এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সমান 1, একটা অঙ্ক আছে। পাঁচে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, কোনটি ঠিক নয়, এর মান এত। আচ্ছা, বিভিন্ন মানগুলো দেওয়া আছে, কোনটা ঠিক নয় সেটা বলতে হবে। তো প্রথম এ দেখি, এতে আছে 3^2 তো এটা 3 দুগুণ 6, তাহলে 3^6, 3 × 3 × 3 × 3 × 3 × 3, 6টা 3 দিলাম, 3 3 9, 3 9 27, 3 7 81, আর এখানে 3 3 9, তাহলে 81 এবং 9 গুণ করতে হবে, 9 1 9, 8 9 72, তাহলে 79। বিতে আছে 3² তার কিউব সমান 3 দুগুণ 6, 3^6, আর এটাকে আমরা লিখতে পারি 3, এখানে কিউব, এখানে স্কোয়ার, 3 দুগুণ 6, 3-এর কিউব অর্থাৎ 3 × 3 × 3, এটা 27, তাহলে 27 স্কোয়ার। এরপরে সি আছে, দেখো 3^2 ইজ ইকুয়াল টু, এটা 9-এর পাওয়ারে কিছু একটা লিখতে হবে, তো 3 3 9, 9 পাওয়ারে 3, এটা হলো। আর ডিতে আছে 3^3, এটা সমান 3 3 9, 9^3, তো এখানে কিন্তু এটা সমান 6^3 দেওয়া আছে, এটা কিন্তু ঠিক নয়, তাহলে এটা ঠিক নয়, আর বাকি তিনটে সবকটাই ঠিক। তো এখানে প্রশ্ন ছিল যে কোনটি ঠিক নয়, তাহলে আমরা বলবো যে অতএব
অতএব 3 স্কোয়ার টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 9 ইজ ইকুয়াল টু 6 কিউব সম্পর্কটি ঠিক নয়। সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা ঘরে বসাও। এখানে 5:7 সমানুপাতি 25 শূন্যস্থান, শূন্যস্থানে কত বসবে লিখতে হবে। তাহলে এখানে এক্স ধরে নেব, এক্স ধরে নিলে সমানুপাতটি হবে 5:7 সমানুপাতি 25 শূন্যস্থান, শূন্যস্থানে এক্স লিখলাম। তো যদি বাই দিয়ে লিখি 5/7 ইজ ইকুয়াল টু 25/x, এরপর বর্গগুণ করলে 5x ইজ ইকুয়াল টু 7 ইন্টু 25 বা x ইজ ইকুয়াল টু 7 ইন্টু 25/5, 5 5 25, তাহলে 7 এবং 5 গুণ করলে 5 7 35, তাহলে x সমান 35। সুতরাং এখানে 35 উত্তর হবে। তারপর 8 3x² - 8x + 5 রাশি মালাটিতে x টু দি পাওয়ার 0 সহগ কত? 3x² - 8x + 5 এটা আছে, তো এখানে লেখা যায় 3x² - 8x ইন্টু প্লাস 5, 5 এর জায়গাতে 5 ইন্টু 1 লেখা যায়, আমি a টু দি পাওয়ার 0 লিখবো, তাই এভাবে লিখলাম, সমান 3 x এর পাওয়ারে 2 মাইনাস 8 x এর পাওয়ারে 1 এটা প্লাস 5 x এর পাওয়ারে 0, তাহলে x এর পাওয়ার 2 1 0, x² এর সহগ 3, x টু দি পাওয়ার 1 এর সহগ -8, x টু দি পাওয়ার 0 সহগ 5, x টু দি পাওয়ার 0 এর সহগ সমান 5, আর এখানে x টু দি পাওয়ার 0 লিখেছি 1 এর জায়গাতে। আমরা জানি সূত্র আছে a টু দি পাওয়ার 0 = 1, তো এ যে কোনো সংখ্যা হোক না কেন পাওয়ারে 0 থাকলে তার মান 1 হয়। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তো মনে করলাম এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি হবে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। এবার সমদ্বিবাহু অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরপর সমান হবে। আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে প্রথম 90 ডিগ্রি বিয়োগ করব, বিয়োগ করে যত থাকবে তাকে এই দুই ভাগে ভাগ করব, তাহলে এই কোণ দুটো পাওয়া যাবে। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি থাকলো, তাকে দুই ভাগে ভাগ করলে 45 ডিগ্রি করে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো সেটা এখানে লিখব যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত প্রথমে লিখলাম 45 ডিগ্রি, তারপরটা আছে 90 ডিগ্রি, তারপরটা আছে 45 ডিগ্রি। 45 দিয়ে ভাগ করলে 45 একে 45, 45 দুগুণ 90, 45 একে 45, তাহলে 1:2:1। এরপরে 3 দাগে আছে একটি জিপ গাড়ি সমবেগে 320 কিলোমিটার দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে সমানুপাতের সাহায্যে হিসাব করো। তাহলে এখানে প্রথম দূরত্ব দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, এখানে দূরত্ব দেওয়া আছে, সময় বের করতে হবে। তাহলে লিখব কি গণিত ভাষার সমস্যাটি হলো দূরত্ব এবং সময়। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দূরত্ব
দূরত্ব অবশ্যই কিলোমিটারে আছে, আর সময়টা অবশ্য ঘন্টাতে আছে। তো এখানে দূরত্ব প্রথম 320 কিলোমিটার বলা আছে, যখন সময় লাগছিল 8 ঘন্টা। এখন দূরত্ব বলা আছে 480 কিমি, তাহলে এখানে সময় বের করতে হবে। তাহলে আমি সময়টা x ধরে নিলাম। তাহলে দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ কেন কি দূরত্ব বাড়লে সময় বৃদ্ধি পাবে, আর দূরত্ব কমলে সেই দূরত্ব যেতে কম সময় লাগবে। অর্থাৎ দূরত্ব বাড়লে সময় বাড়ে, দূরত্ব কমলে সময় কমে, তাহলে এটা সরল সম্পর্ককে বোঝায়। তাহলে দূরত্ব সময়ের সাথে সরল সমানুপাতে আছে। দূরত্ব, তার আগে লিখব কি, দূরত্ব বৃদ্ধি পেলে সময় বাড়বে, সুতরাং দূরত্ব সময়ের সাথে সরল অনুপাতে আছে। সুতরাং সমানুপাতটি হলো, এদিকে আছে সংখ্যা দুটো 320 আর 480, তো এখানে লিখব 320:480 সমানুপাতি 8:x। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে 320/480 সমান x/8, বজ্রগুণ করলে পাই x এর সাথে 480 গুণ, তাহলে 480x সমান 320 এবং 8 গুণ, তাহলে 320 × 8। এখান থেকে x সমান লেখা যায় 320 × 8, আর তাকে ভাগ করব 480 দিয়ে। 16 দিয়ে কাটলে 16 দুগুণ 32 অর্থাৎ 20, আর এটা 3 × 48 অর্থাৎ 30। 16 দিয়ে কাটাকুটি করলাম। 10 দিয়ে কাটাকুটি করলে এখানে 2, এখানে 3 × 10 = 30। তো x এর মান বেরোলো 8 দুগুণ 16, নিচে 3, তাহলে বা x সমান 8 দুগুণ 16/3। ও এখানে একটু ভুল হয়েছে, এখানে 8 আগে হবে, x পরে হবে। 8/x, তাহলে বজ্রগুণ করলে 320x সমান 8 × 480। তাহলে এখান থেকে বলা যায় x সমান 8 × 480/320। 16 দিয়ে কাটাকুটি করলে 3 × 48, এখানে 16 দুগুণ 32। 10 দিয়ে কাটাকুটি করলে 3 × 10 = 30, এটা 2, এটা হলো 4, তাহলে 3 × 4 = 12 সমান 12। অতএব এখানে প্রশ্ন ছিল যে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে। অতএব 480 কিমি দূরত্ব যেতে 12 ঘন্টা সময় নেবে। তারপরে আছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধু প্রাপ্য টাকার অর্ধেক পায়। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত? তাহলে এখানে প্রথম বন্ধু কত পায় জানা নেই, সুতরাং সেটাকে আমি x ধরে নেব। দ্বিতীয় বন্ধু হবে 2x, 2 বিন্দু মিলে x + 2x অর্থাৎ 3x, তাহলে তৃতীয় বন্ধু হবে 3x এর হাফ অর্থাৎ 3x/2। তারপরে এই 3টি টাকার অনুপাত বের করতে হবে। তো এখানে ধরে নিতে হবে, মনে করে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা
সমান এক্স টাকা। দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত টাকা সমান 2x টাকা, আর তৃতীয় বন্ধুর সমান x প্লাস 2x, মোট টাকা হলো তার হাফ অর্থাৎ 2 দিয়ে ভাগ, টাকা সমান 3x/2 টাকা। এখন কি হবে, এখন এই টাকাগুলোর অনুপাত বের করতে হবে। 3 বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত, 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত সমান x প্রথম বন্ধু, 2x দ্বিতীয় বন্ধু এবং 3x/2 এটা তৃতীয় বন্ধু। তাহলে যেহেতু নিচে 2 আছে, প্রত্যেকটা পদের সঙ্গে 2 গুণ করব। x × 2, 2x × 2, 3x/2 × 2, 2 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি 2x is to 3 2 × 4, 4x is to 3x। তাহলে x দিয়ে ভাগ করলে 2:4 is to 3। তাহলে এই অনুপাত। এখন এই অনুপাতে 9,000 টাকাকে ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা বের করতে হবে, অর্থাৎ এই 4 যেখানে আছে। মোট টাকা সমান 9,000 টাকা। অতএব দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা সমান 9,000 ইন্টু, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 4 আছে, 4 লিখলাম, আর নিচে লিখব 2, 4 এবং 3 যোগ করে, 2 আর 4 6, 6 আর 3 9, এখানে 9 টাকা। 9 এবং 9,000 যদি কাটি তাহলে 1,000 হবে, সমান 4,000 টাকা। এরপরে 2 এর 3, একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 লাল, 1/5 সবুজ এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত লম্বা ছিল? তো এই দুটো অংশ যোগ করে টোটাল যে এক অংশ তার থেকে বিয়োগ করব, বিয়োগ করলে যে বাকি অংশ পাবো তত অংশ 14 মিটার। তাহলে এক অংশ কত লম্বা সেটা বের করতে হবে। তো এখানে প্রথম লিখব লাল রং ও সবুজ রঙের অংশ, লাল ও সবুজ রঙের মোট অংশ সমান, এখানে লাল রং আছে 1/3 প্লাস সবুজ রং আছে 1/5। 3 এবং 5, 3 5 15 লসাগু, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 1কে গুণ, 5 1 5, প্লাস 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 1কে গুণ, 3 1 3, সমান 8/15 অংশ। তাহলে 8/15 অংশ অলরেডি লাল ও সবুজ রং করা হয়েছে। তাহলে বাকি অংশের পরিমাণ সমান মোট এক অংশ, তার থেকে 8/15 অংশ রং করা আছে লাল ও সবুজ। তাহলে বিয়োগ করতে হবে, এখানে 15 লসাগু, 1-এর নিচে 1 আছে, 1 দিয়ে 15কে ভাগ, 15 হবে, 15 দিয়ে 1কে গুণ, তাহলে 15 1 15 মাইনাস 15 দিয়ে 15কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 8কে গুণ, সমান 15 থেকে 8 বিয়োগ করলে 7/15 অংশ। তাহলে এই অংশ, তাহলে বাকি অংশ অর্থাৎ এই অংশটা এটা হলুদ রং করা আছে, আর এটা 14 মিটার। তাহলে 7/15 অংশ যদি 14 মিটার হয়ে থাকে তাহলে মোট বাঁশ অর্থাৎ এক অংশ বাঁশ কত সেটা বের করতে হবে। তাহলে 7/15 অংশের দৈর্ঘ্য সমান 7/15 অংশের দৈর্ঘ্য 14 মিটার,
এখন আমাকে এক অংশের দৈর্ঘ্য বের করতে হবে, সমান 14, আর নিচে হবে 7/15, এটা হলো 14 ইন্টু নিচে এটা ভাগটাকে গুণচিহ্ন করেছে, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে। এইভাবে লিখব, লবটা হরে এবং হরটা লবে। 7 দুগুণে 14, 2, 15 দুগুণে 30 সমান 30 মিটার। তো এখানে প্রশ্ন আছে বাসটি কত মিটার লম্বা, অর্থাৎ বাসটি 30 মিটার লম্বা। একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে 4000 জন আছে, 190 দিনের খাবার মজুত ছিল, 30 দিন পার হয়েছে, তাহলে 130 থেকে এই 190 থেকে 30 দিন যদি পার হয়ে যায় আর 160 দিন থাকে, অর্থাৎ এই 4000 জন লোকের 160 দিন চলতো সেই খাবারগুলো। এখন 800 জন লোক আবার চলে গেল, তাহলে 4000 থেকে 800 জন বিয়োগ করলে 3200 হবে। তাহলে 3200 জন লোকের ওই খাবার কতদিন চলবে সেটা বের করতে হবে। তো এখানে লিখে নিই, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে আছে লোক সংখ্যা, এখানে অবশ্যই জন, আর ডান দিকে সময়টা অবশ্যই দিনে আছে সময়টা। তাহলে প্রথমে যখন লোক সংখ্যা 4000, তখন অবশিষ্ট খাবার চলবে 190 থেকে 30 দিন বিয়োগ করলাম, অর্থাৎ 160 দিন চলবে। এখন লোক সংখ্যা কমে গেছে, অর্থাৎ 4000 থেকে 800 জন চলে গেল অন্যত্রে, থাকছে 3200 জন। তাহলে 3200 জনে কত দিন চলবে এটা বের করতে হবে। তাহলে আমি এটা এক্স ধরে নিলাম। এখন লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, অর্থাৎ লোক যদি বেশি থাকে তাহলে খাবার কম দিন চলবে, আবার লোক যদি কম হয় একই পরিমাণ খাবার অনেক দিন ধরে খেতে পারবে, অর্থাৎ অনেক দিন চলবে। লোক সংখ্যা বাড়লে সময় কমছে, লোক সংখ্যা কমলে সময় বাড়ছে। তাহলে কী হলো, এটা হলো বিপরীত সম্পর্ক। তাই লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, সুতরাং সমানুপাতটি হলো, আচ্ছা এখানে যে সমানুপাতটি হবে সেটা 4000 আছে আর 3200 আছে, তাহলে লিখব 4000:3200 সমানুপাতি, যেহেতু ব্যস্ত সম্পর্ক এটা আগে নেব এটা পরে নেব, x:160। তাহলে বাই দিয়ে লিখি 4000/3200 ইজ ইকুয়াল টু x/160। চাইলে দুটো করে শূন্য কেটে দিতে পারি বা কাটাকুটি করতে পারি, আর এখানে 4 দিয়ে কাটলে বা 8 দিয়ে কাটলে 5×8 = 40, আর এখানে হচ্ছে 4×8 = 32। তাহলে পেলাম 5/4 সমান x/160। এখন বজ্রগুণ করলে পাই 4x সমান 5×16 = 80, আরও একটা শূন্য। তাহলে এখান থেকে পাই x সমান 800, তাকে 4 দিয়ে ভাগ, কাটাকুটি করলে 200 সমান 200। তাহলে কি হলো, x কতদিন চলবে ছিল খাবার, তাহলে ওই অবশিষ্ট খাবার তাদের আর 200 দিন চলবে। অতএব অবশিষ্ট খাবার বা অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে, তাদের আর 200 দিন চলবে।
এরপরে 2-এর 5। জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়ে সে মোট 33 নাম্বার পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে? তাহলে মোট 15টি প্রশ্ন, 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে আর 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। তাহলে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়েছে। তাহলে একটা ঠিক উত্তরের জন্য যদি 5 নাম্বার পাই, 9টি প্রশ্নের ঠিক উত্তর দেওয়ার জন্য কত নাম্বার পেয়েছে সেটা প্রথম বের করে নিতে হবে। একটি ঠিক উত্তরের জন্য নাম্বার পেয়েছে সমান 5। তাহলে মোট 9টি ঠিক উত্তর ছিল, 9টি ঠিক উত্তরের জন্য নাম্বার পেয়েছে 5 × 9 সমান 45। এখন মোট নাম্বার 33 পেয়েছে, তাহলে নাম্বারটা কমে গেল, 45 থেকে 33 হয়েছে, অর্থাৎ নাম্বারটা কমে গেছে। এটা কমে গেছে ভুল উত্তর দেওয়ার জন্য। তাহলে মোট প্রাপ্য নাম্বার সমান 33। অতএব ভুল উত্তর ছিল 6টি ভুল উত্তরের জন্য নাম্বার পেয়েছে সমান 45 ছিল ঠিক উত্তরের জন্য নাম্বার এবং 33 ছিল প্রাপ্য নাম্বার। তো 45 থেকে 33 বিয়োগ করতে হবে, 2 1 সমান 12 নাম্বার। আচ্ছা, 6টি ভুল উত্তরের জন্য নাম্বার পেয়েছে। আচ্ছা, মোট নাম্বার থেকে এখানে আমি ভুল করলাম, মোট নাম্বার থেকে ঠিক উত্তরের নাম্বারটা বিয়োগ করব। তাহলে এটা হলো -12 নাম্বার পেয়েছে 6টি ভুল উত্তরের জন্য। তো একটি ভুল উত্তরের জন্য নাম্বার পেয়েছে সমান -12, তাকে এই 6 দিয়ে ভাগ কাটাকুটি করলে 2 সমান -2। তো এখানে প্রশ্ন ছিল যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে। অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নাম্বার দেয়া হয়েছে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, এখানে একে আছে সরল করো। (25 স্কোয়ার 25 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 9। তাহলে 25কে আমরা 5 × 5 লিখতে পারি, অর্থাৎ 5 স্কোয়ার তার স্কোয়ার। এখানে 25 5 স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 9। এখানে 2 2 4, তাহলে 5 টু দি পাওয়ার 4, 4 2 8, 5 টু দি পাওয়ার 8, 5 টু দি পাওয়ার 9 সমান, ওপরে দেখো 5 টু দি পাওয়ার, যেহেতু গুণ করছি গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, বেস একই আছে 4 + 8, আর নিচে আছে 5 টু দি পাওয়ার 9। তাহলে 5 টু দি পাওয়ার 8 আর 4 যোগ করে 12, 5 টু দি পাওয়ার 9, 5 টু দি পাওয়ার 12 - 9 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 5 × 5 × 5, 5 5 25, 5 25 125। তাহলে এটা 125 উত্তর।
তো দিয়ে আছে -8x² + 8x + 1, এর সঙ্গে কত যোগ করলে এটা হবে, তাহলে কি এই যোগ করার কথা বলা আছে। সো এর থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যেটা হবে সেটা হলো উত্তর। তো এখানে লিখব এখানে -14x² + 11x - 3 -14x² + 11x - 3 এটা আছে, এর থেকে বিয়োগ করতে হবে -8x² + 8x + 1 সমান ব্র্যাকেট তুলে লিখি প্রথম, তাহলে 14x² + 11x - 3 -a - a + 8x² - a + a -8x - a + a - 1। তাহলে x² সদিশ পদগুলো আমরা যোগ বিয়োগ করি, এর সদিশ এই পদটা, এর সদিশ এই পদটা, তাহলে এই দুটো পদ যোগ বা বিয়োগ করব, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে আলাদা চিহ্ন যেহেতু বিয়োগ করব, 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়, আর বড় সংখ্যার আগে মাইনাস, তাই -6x² + 11 - 8, যেহেতু আলাদা চিহ্ন এখানে বিয়োগ করব, 11 থেকে 8 বিয়োগ করলে 3 হয়, বড় সংখ্যার আগে প্লাস, +3x - 1 - 2, যেহেতু একই চিহ্ন যোগ করব, যোগ করলে -4 হবে, তাহলে এটা উত্তর। অর্থাৎ এই সংখ্যাটাকে যোগ করতে হবে। তারপরে আছে 3-এর 3, এখানে একটা সরল করতে বলা আছে, এটা a² + b² * a² - b² + b² - c² b² - c² + c² + a² - a²। তো আমরা জানি যে a² - b² সূত্র হলো a + b * a - b। তো এখানে a + b * a - b আছে, যেখানে a = a² আর b = b², তাহলে এই দুটোর জন্য আমরা লিখতে পারি a² - b² লিখতে পারি, এই দুটো পার্টের জন্য এটা হলো। এবার এই দুটো পার্ট এখানে হলো প্লাস b² তার হোল স্কয়ার মাইনাস c² তার হোল স্কয়ার, এবার এই দুটোর জন্য c² তার হোল স্কয়ার মাইনাস a² তার হোল স্কয়ার। তো 2 × 2 = 4, অর্থাৎ a⁴ মাইনাস b⁴ প্লাস b⁴ মাইনাস c⁴ প্লাস c⁴ মাইনাস a⁴। তাহলে a⁴ বিয়োগ করছি, একই রকমভাবে b⁴ যেহেতু আলাদা চিহ্ন আছে, বিয়োগ করে 0 হবে তাই কেটে দিলাম, এখানে বিয়োগ করে 0 হবে তাই কেটে দিলাম, তাহলে এটা = 0। এরপরে 3-এর 4, 3-এর 4-এ আছে 13x² + x - 3 টাকা ছিল রামুর, সে 4x² - 3x - 12 টাকা খরচ করলো, হিসাব করে লেখো রামুর কাছে কত টাকা থাকলো। তাহলে যত টাকা ছিল তার থেকে খরচ করা টাকাটা বিয়োগ করতে হবে, তাহলে কত টাকা আছে সেটা বোঝা যাবে। তাহলে লিখব রামুর কাছে অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকার পরিমাণ সমান 13x² + x - 3, এর থেকে বিয়োগ করতে হবে 4x² - 3x - 12 টাকা, সমান ব্র্যাকেট তুললে 13x² + x - 3 মাইনাস 4x² - a প্লাস 3x - a প্লাস 12 টাকা। তাহলে এখানে সদৃশ পদ
এই আছে, 13-এর আগে প্লাস, 4-এর আগে মাইনাস, আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস চিহ্ন দেব। তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে 8, 13 থেকে 4 বিয়োগ করলে 9 হচ্ছে, তাহলে +9 এক্স স্কোয়ার, প্লাস চিহ্নটা না দিলেও প্লাস আছে আমরা ধরে নিই, প্লাস এক্স প্লাস 3x, তাহলে এখানে 1 আর এখানে 3, 1 আর 3 4, যেহেতু একই চিহ্ন তাই যোগ করব, তাহলে 4x -3 + 12, এখানে আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে। 12 থেকে বিয়োগ করলে 3, 9 হয়, বড় সংখ্যার আগে প্লাস, তাই এটা +9, এত টাকা। তাহলে রামুর কাছে অবশিষ্ট আর 9x² + 4x + 9 টাকা আছে। পরবর্তী আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.12 ডিগ্রি কোণ আঁকো এবং কোণ দুটির নাম দাও। তো এখানে কোণ আঁকার জন্য যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিতে হবে। এখানে নিলাম যে কোনো মাপের একটা সরল রেখাংশ। আমি কোণ দুটোকে পাশাপাশি আঁকবো, তো একসঙ্গে দুটোই করি। এখানে 45 ডিগ্রি আঁকবো আর এখানে 22.12 ডিগ্রি আঁকবো। তাহলে সরলরেখা দুটো নাম দিলাম, এখানে বিসি আর এখানে ওয়াইজেড নাম দিলাম। এবার স্কেলের এই কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিতে হবে, যে কোনো মাপ নিয়ে আমরা যেহেতু 45 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করছি, সুতরাং এখানে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার জন্য কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বা বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকছি। তাহলে এইটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এখন 90 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করলে আমরা 45 ডিগ্রি করে পাই। তাহলে মাপটা একই রাখবো, এখানে রাখবো, রেখে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই বিন্দুতে রেখে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। আঁকলে এই ছেদ বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে। তো যুক্ত করে যে সরলরেখা পেলাম এখানে এ নাম দিলাম। তাহলে কোণটা হলো কোণ ABC, নাম দিয়ে ফেললাম ABC সমান 45 ডিগ্রি। এখানে যখন 22.12 ডিগ্রি আঁকবো অর্থাৎ 22.5 ডিগ্রি, তো 45 ডিগ্রি হাফ হলো 22.5 ডিগ্রি, সুতরাং এখানে 90 ডিগ্রি কোণ আঁকবো, সাথে সাথে 45 ডিগ্রি কোণও আঁকবো। একে 45 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করব, তাহলে আমরা 22.5 ডিগ্রি কোণ পাবো। এটা চলছে 90 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা। তো 90 ডিগ্রি প্রথম হাফ করি, সমদ্বিখণ্ডিত করি। এই যে বিন্দু পেলাম, এর সাথে ওয়াই বিন্দু যোগ করতে হবে। তাহলে এই কোণটা পেলাম, এটা 45 ডিগ্রি, একে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এই যে কোণটা পেলাম এটা হলো 22.12 ডিগ্রি আর নাম হলো XYZ। তাহলে কোণ XYZ সমান 22.12 ডিগ্রি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ লেখো। তাহলে প্রথম 60 ডিগ্রি কোণ আঁকতে হবে এবং তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো 60 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা প্রথম নিয়ে নেব।
এখন কম্পাসের যে কোনো মাপ নিতে হবে, যে কোনো মাপ নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপের উপরেই এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম, তাহলে এটা তৈরি হচ্ছে 60 ডিগ্রি কোণ। এ বি সি, এটা 60 ডিগ্রি কোণ তৈরি হলো। এখন এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে কম্পাসের এই মাপটা পাল্টাবো না, পাল্টালে অসুবিধা নেই কিন্তু পাল্টাবো না, পাল্টে এখানে কম্পাস বসিয়ে এর সামনে একটা বৃত্তচাপ আঁকবো, আর এখানে কম্পাস বসিয়ে সামনে আর একটা বৃত্তচাপ আঁকবো। তো এখানে নাম দিলাম ডি। প্রশ্নে ছিল সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ লেখো। তাহলে কোণ দুটো হলো এ বি ডি আর ডি বি সি। তাহলে 60 ডিগ্রি কোণটি হলো 60 ডিগ্রি কোণটি হলো এ বি সি কোণ, এ বি সি। তারপর উৎপন্ন কোণ দুটি হলো, উৎপন্ন কোণ দুটি এ বি ডি ও কোণ ডি বি সি, এদের মান সমান। তো এখন চাঁদার সাহায্যে এই কোণ দুটোর পরিমাপ কত হয়েছে সেটা মেপে দেখতে হবে। তো চাঁদার সাহায্যে মাপার জন্য আমরা এই চাঁদার যে কেন্দ্রবিন্দু এর সাথে এই কেন্দ্রবিন্দুটা মিলিয়ে বসাবো, এই যে রেখাটা আছে এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো। তাহলে বসানো হলো, দেখা যাচ্ছে যে এই যে দাগটা এটা এই 30 ডিগ্রির সাথে মিলছে, তাহলে কি, তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি আর এটাও হলো 30 ডিগ্রি, তাহলে এদের মান সমান 30 ডিগ্রি। চারদিকে আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদের প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখান থেকে দেখে নাও, এটা এখান থেকে এ পর্যন্ত 60 ডিগ্রি, এখান থেকে এ পর্যন্ত আর 60 ডিগ্রি, তাহলে 60 আর 60 120, এতটুকু 60 আর এতটুকু 60। এখন এই 60কে দুভাগে ভাগ করেছি, তাহলে এটা হলো 30, এটা হলো 60, তাহলে 30 আর 60 মিলে 90 ডিগ্রি। এখন আমাকে যদি 75 ডিগ্রি আঁকতে হয়, এই 60 এবং এই 30-এর হাফ করবো, তাহলে 15, 60 আর 15 90 ডিগ্রি হবে। তো প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে, তারপরে যে 30 ডিগ্রি কোণটা আছে তাকে আমরা সমান দুভাগে ভাগ করব। তো এখানে করতে করতে বুঝিয়ে দিই। তাহলে এখানে একটা সরলরেখা নিলাম, এখন কম্পাস যে কোনো মাপ নিয়ে এখানে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নেব, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ, যার এখান থেকে এ পর্যন্ত 60 আর এখান থেকে এ পর্যন্ত 30, এই 30 ডিগ্রিটাকে দুভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম, তাহলে বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো, অর্থাৎ এই যে বিন্দুটা এর সাথে এই কৌণিক বিন্দুটা যোগ করতে হবে, সমকৌণিক বিন্দুটা। তো এর নাম দিলাম পি কিউ আর, এটা এস নাম দিলাম। তাহলে কোণ পি কিউ আর এটা হলো 75 ডিগ্রি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।